তাহলে প্রোটিন তৈরি করতে গেলে প্রোটিনের যে বিল্ডিং ব্লক সেটা হচ্ছে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড। তো যদি আমরা অ্যামাইনো অ্যাসিডকে একটা পুঁতির মালার মতো ধরে নিই, তবে এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি যেগুলো দিয়েছি, যেগুলো দেখিয়েছি আমি, এগুলো সব হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন কালার দিয়ে আমি বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করেছি। দেখে বুঝতে পারছো? এবার এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো, এই অ্যামাইনো অ্যাসিড গুলো যখন নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করে, নিজেদের মধ্যে যখন বন্ড ফর্মেশন করে, সেই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড। ধরো এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো দেখো নিজেদের মধ্যে এরকম বন্ড ফর্মেশন করছে, তখন সেটাকে বলা হয় প্রোটিন। এই যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটাকে আমরা বলছি কি বন্ড? না, পেপটাইড বন্ড। এই যে বন্ডটা দেখতে পেলে, তাহলে এই বন্ডগুলো দিয়ে কি হলো, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো, এগুলো সব অ্যামাইনো অ্যাসিড, লাল, সবুজ, হলুদ, নীল, কালো, বেগুনি, এগুলো সব হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করলো? একটা প্রোটিন তৈরি করলো। তাহলে খুব বেসিক একটা স্ট্রাকচার অফ প্রোটিন আমি বললাম, কিন্তু প্রোটিনের স্ট্রাকচার এতটাও কিন্তু সহজ নয়, এটা আরো জটিল। তো প্রোটিনের স্ট্রাকচারে যাওয়ার আগে আমাদের একটু জানতে হবে যে অ্যামাইনো অ্যাসিডটা কি অ্যাকচুয়ালি। অ্যামাইনো অ্যাসিডের দেখতে পাচ্ছ এখানে আমি দেখিয়ে দিয়েছি, এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা জেনারেল ফর্মুলা। ধরো এখানে দুটো অ্যামাইনো অ্যাসিড আমি দেখিয়েছি, দুখানা এখানে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই একটা ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, আর এই হচ্ছে একটা সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড। দু রকম অ্যামাইনো অ্যাসিড এখানে প্রেজেন্ট রয়েছে। তো এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল ফর্মুলা। অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে অবশ্যই এখানে সি ডবল ও এইচ গ্রুপ থাকবে, এর মানিতে অ্যাসিড। আর কি থাকবে? আর থাকবে একটা অ্যামাইনো গ্রুপ। এই অ্যামাইনো গ্রুপটা থাকার জন্যই এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো গ্রুপটা হচ্ছে NH2, আর কার্বক্সিল গ্রুপ থাকছে COOH, এই জন্য হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড। আরেকটা থাকবে এখানে কমন গ্রুপ, যেটাকে বলা হয় আর গ্রুপ। তাহলে এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। এইবার দেখো এখানে কি হয়েছে, এখানে দুটো অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে জুড়ে গেছে, জুড়ে গিয়ে এখানে তৈরি করেছে পেপটাইড বন্ড। তাহলে এই যে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড অ্যাকচুয়ালি কি? পেপটাইড বন্ডটা কিছুই নয়, এটা হচ্ছে, এইটাকে আমরা বলছি পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলি একটার সঙ্গে একটা এইভাবে এদের অ্যাটাচমেন্ট রয়েছে। এবং এখানেই তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমি ব্লু কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, এই পেপটাইড বন্ডটা কিরকম দেখতে, ঠিক আছে? তো এটা গেল একদম একটা সিম্পল একটা ব্যাপার। অর্থাৎ তুমি বাজার থেকে কি করেছো, তুমি বাজার থেকে একটা পুঁতির মালা কিনে এনেছো, একটা পুঁতির মালা কিনে এনেছো, একটা পুঁতির সঙ্গে কি দিয়ে জোড়া আছে? সুতো দিয়ে জোড়া আছে। সেইটা হলো তোমার প্রোটিন। মানে প্রোটিন অনেক বড় একটা স্ট্রাকচার। এই প্রোটিন যদি বড় স্ট্রাকচার হয়, তাহলে এটাকে আরো কম্প্যাক্ট হতে হবে। তাহলে তো প্রোটিনটা কি, প্রোটিনটা খুব ছোট একটা জিনিস এবং খুব একটা স্মল জায়গার মধ্যে প্রোটিনটাকে থাকতে হবে। তাহলে কি করতে হবে প্রোটিনটাকে? যেমন ঘড়ির লাটাই সুতো, আমরা কেন লাটাই ইউজ করি, বা সুতোর রিলে আমরা কেন সুতো জড়াই? কারণ সুতো হচ্ছে অনেক বড় একটা জিনিস। তো এটাকে যদি আমি ছোট করে না রাখি, তাহলে কি হবে? এটা অনেকটা জায়গা নিয়ে নেবে, তাই না? একটা সুতো যেটা দিয়ে সেলাই করা হয়েছে সুতো দিয়ে, সেই সুতোটাকে যদি আমরা রিলের মধ্যে না জড়াই, তাহলে কি হবে? সুতোটা অনেকটা জায়গা নিয়ে নেবে। সেজন্য এটাকে একটা নির্দিষ্ট ভাবে সুতোটাকে জড়িয়ে রাখা। তেমনি প্রোটিনের ক্ষেত্রেও ঠিক একই রকম জিনিস। অর্থাৎ এই যে প্রোটিন দেখতে পাচ্ছ, এই প্রোটিনটাকে আমরা ঠিক ওই সুতো জড়ানোর মতো করে জড়িয়ে রাখি। এর কারণটা কি?
এর কারণটা হলো একটাই, যাতে করে প্রোটিনের যে স্ট্রাকচার এবং প্রোটিনের যে ইন্টিগ্রিটি সেটা যেন বজায় থাকে। তো এই প্রোটিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার 4 রকমের হতে পারে। কি কি হতে পারে? একটাকে বলে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, 3 হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার এবং চতুর্থ হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তার মানেটা হলো প্রোটিনগুলো নিজেদের সঙ্গে, মানে নিজেদের অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে আবার বন্ড ফর্মেশন করছে। যেমন আমি যদি সেকেন্ডারি স্ট্রাকচারের কথা বলি, দেখুন প্রথম যে স্ট্রাকচারটা আমি বলেছি, এই যে একদম যে সিম্পল স্ট্রাকচারটা, এইটাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার। তবে এখানে কোনো রকম শুধুমাত্র প্রাইমারি স্ট্রাকচারে শুধুমাত্র পেপটাইড বন্ড রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা এটাকে বলছি আমরা, এটাকে বলতে পারি আমরা প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি মানে প্রাথমিক, কারণ এখানে শুধুমাত্র পেপটাইড বন্ড ছাড়া অন্য কোনো বন্ড ফর্মেশন হয় না। ওকে, এইবার ধরে নাও আমি, ধরো যেমনটা আমি দেখিয়েছি এই পিকচারে, যেমন ভাবে দেখানোর চেষ্টা করেছি, তো এইভাবে এগুলো অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এগুলো সব ধরে নাও অ্যামাইনো অ্যাসিড। আমি আরো কিছু অ্যামাইনো অ্যাসিড দেখাই, তাহলে বুঝতে সুবিধা হয়। এগুলো সব কিছুই নয়, সব অ্যামাইনো অ্যাসিড, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এই অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু একটু অন্যভাবে এগুলোর অ্যারেঞ্জমেন্ট আছে, দেখেই বোঝা যাচ্ছে। আগে যেমন এরকম সোজা ছিল, একটা লিনিয়ার স্ট্রাকচার ছিল, এখানে কিন্তু সেই স্ট্রাকচারটা একটু প্যাঁচালো টাইপের, বুঝতে পারছো তো? এখানে সব এগুলো সব, এই যে যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিছুই না, এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্টটা সবাই ভালো করে দেখো। অ্যামাইনো অ্যাসিডের যে অ্যারেঞ্জমেন্টটা, সেই অ্যারেঞ্জমেন্ট এখানে কিভাবে রয়েছে সেইটা সবাই ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে এগুলো সব অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব হচ্ছে অল আর অ্যামাইনো অ্যাসিড, যেগুলো আমি গোল গোল করে দেখালাম। আর তাহলে আমি এটা জুম করি, একটু জুম করলে আরো দেখতে সুবিধা হবে। তাহলে ভালো করে দেখো, এবার দেখো, তাহলে এগুলো সব কি? দে আর অল অ্যামাইনো অ্যাসিড, এরা সব হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড, তাই তো? দে অল আর অ্যামাইনো অ্যাসিড। আমি শর্টে লিখলাম এ, সব অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আর এই যে কালো যে বন্ডটা, এটাকে কি বলে? কালো বন্ডটা দুটো অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে রেখেছে কে? দুটো অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে রেখেছে, নাম কি? এটাকে বলা হয়, দিস ইজ কল্ড পেপটাইড বন্ড, এটাকে বলা হয় পেপটাইড বন্ড। এতক্ষণ ঠিক ছিল, এতক্ষণ দেয়ার ইজ নো প্রবলেম। এইবার দেখো, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলি রয়েছে, এটা নিজেদের মধ্যে এক ধরনের বন্ড ফর্মেশন করেছে, দেখতে পাচ্ছ, যেগুলো আমি সবুজ কালার দিয়ে দেখিয়েছি। এই যে বন্ডটা, এই বন্ডটাকে বলা হয় কি বন্ড? এই বন্ডটাকে বলা হয়, এইটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড, বুঝতে পেরেছো? তাহলে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা কিরকম হলো? এটাকে বলা হয় হেলিক্যাল স্ট্রাকচার, বুঝতে পেরেছো? এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখতে হয়। এই যে এইটাকে বলা হয় হেলিক্যাল স্ট্রাকচার বা আলফা হেলিক্স স্ট্রাকচার। তাহলে আলফা হেলিক্স স্ট্রাকচার তৈরি হতে গেলে আমরা একটা জিনিস দেখলাম, এখানে অ্যামাইনো অ্যাসিডগুলি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে, ঠিক আছে? তাহলে কি হলো? এরকম একটা পেঁচালো, যেরকম ডিএনএ যেরকম স্ট্রাকচার হয়, ঠিক সেরকম ধরনের একরকম স্ট্রাকচার তৈরি হলো, এটাকে বলা হয় আলফা হেলিক্স স্ট্রাকচার। এবং এই যে আলফা হেলিক্স স্ট্রাকচার, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, আলফা হেলিক্যাল স্ট্রাকচার,
এটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে প্রথমটা হলো প্রাইমারি এবং সেকেন্ডটা হলো সেকেন্ডারি। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলছি সেকেন্ডারি স্ট্রাকচার। বুঝা গেল? দিস ইজ কল্ড সেকেন্ডারি স্ট্রাকচার। হলো। আরেক রকম সেকেন্ডারি স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় বিটা প্লেট শীট। তাহলে এটা হলো আলফা হেলিক্স স্ট্রাকচার। আরেক রকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় বিটা প্লেট শীট স্ট্রাকচার। সেটা কিরকম দেখতে? সেটা অনেকটা এরকম দেখতে, দেখতে পাচ্ছ? অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো, এইটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আলফা হেলিক্যাল স্ট্রাকচার। এইটাকে আমরা বলছি আলফা হেলিক্যাল স্ট্রাকচার, যেখানে দেখো অ্যামাইনো অ্যাসিড গুলির মধ্যে কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। বুঝতেই পারছো এখানে আমি অ্যানিমেশনের মাধ্যমে এখানে আমি আলফা হেলিক্যাল স্ট্রাকচারটা কিরকম দেখতে হয় সেটা এখানে দেখিয়েছি। বুঝতে পারছো আলফা হেলিক্যাল স্ট্রাকচার কিরকম দেখতে হয়? আর এই যে বন্ডগুলো দেখতে পাচ্ছ, এই যে বন্ডগুলো, এই যে পিঙ্ক কালারের বন্ড, এই পিঙ্ক কালারের বন্ডগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হাইড্রোজেন বন্ড। হলো? এই যে এই বন্ডগুলো বা এই অ্যানিমেটেড স্ট্রাকচারে পিঙ্ক কালারের বন্ড দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। এটাকে বলা হয় আলফা হেলিক্যাল স্ট্রাকচার। এইবার এইটা দেখো, এখানে কি হচ্ছে, এখানে অ্যামাইনো অ্যাসিডগুলি পাশাপাশি ভাবে অবস্থান করছে। আগেরটা যেরকম প্যাঁচালো স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচারটা কিন্তু প্যাঁচালো নয়। অর্থাৎ এটা কি হচ্ছে, এটা পাশাপাশি ভাবে অবস্থান করছে। অর্থাৎ এইভাবে পাশাপাশি ভাবে অবস্থান করে এই অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। তখন সেইটাকে বলা হয় বিটা পেট শীট স্ট্রাকচার। মানে কি হলো দেখেই বুঝতে পারছো যে যত পেঁচানো বা যতটা ঘোরালো পেঁচানো হচ্ছে, তার মানে হচ্ছে যাতে প্রোটিনটা খুব ছোট জায়গার মধ্যে থাকতে পারে। অর্থাৎ তার জন্য যেন বেশি স্পেস না লাগে। তাহলে এই প্রোটিনের যে স্ট্রাকচার, এটাকে মেনটেন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের কিন্তু বন্ডের দরকার আছে। বিভিন্ন রকম বন্ড, আমরা আরো বন্ড দেখব। ঠিক আছে? তাহলে কি কি বললাম? একটা বললাম প্রাইমারি স্ট্রাকচার, আর একটা বললাম সেকেন্ডারি স্ট্রাকচার। এবার এই প্রাইমারি যে স্ট্রাকচারের কথা বললাম একটু আগে, এই প্রাইমারি স্ট্রাকচারের একটা খুব আদর্শ এক্সাম্পল হচ্ছে, প্রোটিনের আদর্শ এক্সাম্পল হচ্ছে ইনসুলিন। ইনসুলিনকে বলা হয় একদম প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। ঠিক আছে? তো এটা গেল সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে দেখলাম আলফা হেলিক্স এবং বিটা প্লেট শীট, দুরকম স্ট্রাকচার এখানে প্রেজেন্ট আছে। এবার হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার। এবার হলো টারসিয়ারি স্ট্রাকচার। দেখো টারসিয়ারি স্ট্রাকচার মানে কিন্তু এখানে টোটাল 5 রকম বন্ড রয়েছে। অর্থাৎ ব্যাপারটা আমি বলতে চাইছি, এখানে দেখো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা, এইটা কিন্তু একটা আলফা হেলিক্যাল স্ট্রাকচার। এই যে এখানে ব্লু কালারের যে রিবনের মতো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আলফা হেলিক্যাল স্ট্রাকচার। এটা হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার, আলফা হেলিক্স স্ট্রাকচার। এই আলফা হেলিক্স স্ট্রাকচার যখন আবার নিজেদের মধ্যে এরকম ভাবে একটু টার্ন এবং টুইস্টিং থাকে, বুঝতে পারছো তো? এই আলফা হেলিক্যাল স্ট্রাকচার, তো আগেরটা আমি বললাম আলফা হেলিক্যাল স্ট্রাকচার, এটা বলেছিলাম। আমি বলেছিলাম এটাকে বলা হয় আলফা হেলিক্যাল স্ট্রাকচার, এইটাকে বলেছিলাম বলা হয় আলফা হেলিক্যাল স্ট্রাকচার। এবার এই আলফা হেলিক্যাল স্ট্রাকচার যখন নিজেদের মধ্যেই আবার বন্ড ফর্মেশন করছে, তার মানে এখানে দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা, এই যে স্ট্রাকচারটা, অর্থাৎ এইটা হচ্ছে জাস্ট কিছুই নয়, একটা আলফা হেলিক্যাল স্ট্রাকচার। এবং এই আলফা হেলিক্যাল স্ট্রাকচারগুলি দেখো নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করেছে। কিরম কিরম বন্ড হতে পারে? 1 নম্বর হাইড্রোফোবিক ইন্টারাকশন বন্ড হতে পারে, সেকেন্ড ডাইসালফাইড বন্ড হতে পারে, 3 নম্বর হাইড্রোজেন বন্ড হতে পারে, 4 নম্বর হাইড্রোফিলিক ইন্টারাকশন হতে পারে, এবং 5 নম্বর আয়নিক বন্ড হতে পারে। তাহলে 5 রকম বন্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি
এখানে প্রোটিনগুলো কি হচ্ছে না, তাদের যে নির্দিষ্ট স্ট্রাকচার সেটা কিন্তু নিচ্ছে। এবং এই যে নির্দিষ্ট স্ট্রাকচার অফ প্রোটিন, প্রত্যেকটা প্রোটিনের স্ট্রাকচার আলাদা আলাদা হয়, মানে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারসিয়ারি স্ট্রাকচার সব প্রোটিনেই দেখা যায়। কিন্তু আমি বলছি যে প্রোটিনের যে স্ট্রাকচার, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, সেগুলো কিন্তু আলাদা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওরকম বন্ড তৈরি, আরেকটু ভালো করে দেখে নেওয়া যাক ওরকম বন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা প্রোটিনের টারসিয়ারি স্ট্রাকচার। এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবে, আমি আরেকটু ডিটেলসে দেখিয়ে দিই। এখানে কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডের যে একটু আগে বললাম না, যে অ্যামাইনো অ্যাসিডের আমাদের যে সিকোয়েন্সটা, আলফা হেলিক্যাল স্ট্রাকচার, সেটা কিন্তু এখানে অলরেডি প্রেজেন্ট রয়েছে। এইটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। ধরো এটা হচ্ছে আলফা হেলিক্যাল স্ট্রাকচার। এবার বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে আমাদের আলফা হেলিক্যাল স্ট্রাকচার। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই আলফা হেলিক্যাল স্ট্রাকচারটি আবার নিজেদের মধ্যে কিছু বন্ড তৈরি করছে। সেই বন্ডগুলো কি কি, এক একটা বন্ড আরেকবার দেখে নেওয়া যাক। টোটাল 5 রকমের বন্ড তৈরি করে। কি কি করে? একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, সেকেন্ড হচ্ছে ডাইসালফাইড বন্ড, 3 নম্বর হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, 4 নম্বর হচ্ছে আয়নিক বন্ড, আরেকটা দেখানো নেই যেটাকে বলা হাইড্রোফিলিক ইন্টারঅ্যাকশন। টোটাল 5 রকমের বন্ড ফর্মেশন করে এরকম ধরনের একটা স্ট্রাকচার তৈরি করছে। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, আমরা কিছুটা এরকম ধরনের দেখতে পাবো। বুঝতে পারছো? প্রত্যেকটা বন্ড দেখো এখানে স্পেসিফিক্যালি বলা আছে কি কি বন্ড। আরেকবার আমি আরেকবার রিক্যাপ করছি। দেখো ডাইসালফাইড বন্ড, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন বন্ড, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড এবং হচ্ছে হাইড্রোফিলিক ইন্টারঅ্যাকশন বন্ড। 5 রকমের বন্ডের কথা আমরা দেখলাম। তো এই 5 রকমের বন্ড কি করে অ্যাকচুয়ালি, এরা ফোল্ডিংটা তৈরি করে। ফোল্ডিং অর্থাৎ এদের যে ফোল্ডিং, বুঝতেই পারছো, প্রোটিন একটা খুব জটিল স্ট্রাকচার, সেটাকে কি করতে হবে, ফোল্ড না করে রাখলে এই স্ট্রাকচারটা অনেক বড় হয়ে যায়। তাহলে বিভিন্ন রকম ভাবে আমরা এটাকে ফোল্ডিং করতে চেষ্টা করি, তখন সেই ফোল্ডিংটাকে আমরা বলবো বিভিন্ন রকমের স্ট্রাকচার। কোনোটাকে বলবো সেকেন্ডারি স্ট্রাকচার, কোনোটাকে বলবো টারসিয়ারি স্ট্রাকচার, আবার কোনোটাকে বলবো দেখো এখানে এখানে এই যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা টারসিয়ারি প্রোটিনের স্ট্রাকচার, যার নাম হচ্ছে মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিন আমাদের কোথায় থাকে? এটা থাকে আমাদের মাসেলে। এই মায়োগ্লোবিন থাকার জন্যই অ্যাকচুয়ালি আমাদের যে মাসেলের যে কালার, সেটা কি হয়? সেটা হয় রেড। ঠিক আছে? এইবার লাস্ট যেটা, সেটাকে বলবো কোয়াটারনারি স্ট্রাকচার। এটাকে বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচারে কি হচ্ছে, এখানে দেখো কোয়াটারনারি কথাটার মানে কি? চার। কোয়াটারনারি কথাটার মানে হচ্ছে চার। টারসিয়ারি মানে তিন, সেকেন্ডারি মানে দুটো, টারসিয়ারি মানে তিনটে, আর কোয়াটারনারি কথাটার মানে হচ্ছে চারটে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি চারটে টারসিয়ারি স্ট্রাকচারের প্রোটিন, দেখো 1 2 3 4, তাহলে যদি চারটে টারসিয়ারি স্ট্রাকচারওয়ালা প্রোটিন যদি একসঙ্গে যুক্ত হয়, তখন তাকে বলা হয় কোয়াটারনারি প্রোটিন স্ট্রাকচার। তাহলে এখানে দেখো, এখানে 1 2 3 4 চার রকমের প্রোটিন যুক্ত হয়েছে, যে প্রোটিনগুলোকে আমরা বলছি কি প্রোটিন? না টারসিয়ারি স্ট্রাকচারের প্রোটিন। অর্থাৎ টারসিয়ারি স্ট্রাকচারের প্রোটিন যখন 1 2 3 4 চারটে যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন। এই কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিনের সব থেকে ভালো এক্সাম্পল কি? এই কোয়াটারনারি স্ট্রাকচারের প্রোটিনের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে,
জাস্ট আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা কি? এটাকে বলে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে একটা কোয়াটারনারি প্রোটিন স্ট্রাকচার। তাহলে কি বললাম? কোয়াটারনারি স্ট্রাকচার প্রোটিন মানে হচ্ছে কি বললাম? প্রোটিন কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান অ্যামাইনো অ্যাসিড চেন। অর্থাৎ এখানে দেখো, আমরা এতক্ষণ যে স্ট্রাকচার পড়ে এলাম সেখানে কিন্তু কি ছিল? একটাই মাত্র অ্যামাইনো অ্যাসিড চেন ছিল এবং সেটা বিভিন্ন রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল। কিন্তু কোয়াটারনারি স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিন কনসিস্টস অফ মোর দ্যান ওয়ান অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এখানে একের বেশি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তখন তাকে আমরা বলবো কোয়াটারনারি প্রোটিন স্ট্রাকচার। যেমন হিমোগ্লোবিন, যদি আমরা হিমোগ্লোবিনের কথা দেখি, হিমোগ্লোবিনে দু রকমের প্রোটিন থাকে। একটাকে বলা হয় হিম, আর একটাকে বলা হয় গ্লোবিউলিন। এখন হিম এবং গ্লোবিউলিন, হিম এবং গ্লোবিউলিন এগুলো কোথায় থাকে? এগুলো হিমোগ্লোবিনে থাকে। ওকে, এবার এই যে গ্লোবিনের কথাটা বারবার আমরা বলছি, এই গ্লোবিন আবার দু রকমের হয়। একটাকে বলে আলফা গ্লোবিউলিন, আর একটাকে বলা হয় বিটা গ্লোবিউলিন। এখানে দেখো, আমি একটা কোয়াটারনারি প্রোটিনের স্ট্রাকচার দেখিয়েছি। এখানে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার। এখানে একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচারকে দেখানো হয়েছে। তো হিমোগ্লোবিনে আমি কি বললাম? গ্লোবিন থাকে বা গ্লোবিউলিন থাকে। হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিউলিন থাকে, গ্লোবিউলিন। এই গ্লোবিউলিন আবার দু রকমের হয়। একটাকে বলা হয় আলফা গ্লোবিউলিন, আর একটাকে বলা হয় বিটা গ্লোবিউলিন। ঠিক আছে? হিমোগ্লোবিনের মধ্যে দুটো আলফা গ্লোবিউলিন এবং দুটো বিটা গ্লোবিউলিন থাকে। অর্থাৎ কি হলো? এখানে কিন্তু টোটাল মোর দ্যান ওয়ান অ্যামাইনো অ্যাসিড চেন। তাহলে কটা চেন হলো? টোটাল চারটে সেপারেট অ্যামাইনো অ্যাসিড চেন দিয়ে এই প্রোটিনটা তৈরি। তখন সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো কোয়াটারনারি প্রোটিন স্ট্রাকচার। ঠিক আছে? কোয়াটারনারি মানে চারটে, এখানে চারটে রয়েছে। হিমোগ্লোবিনে দুটো আলফা চেন আর দুটো বিটা চেন থাকে, দুটো আলফা গ্লোবিউলিন আর দুটো বিটা গ্লোবিউলিন। ঠিক আছে? এবং এই যে আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, এগুলো কি হয়? এরাও বিভিন্ন রকম বন্ডের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এবার প্রোটিন আমরা কেন খাচ্ছি? প্রোটিন খাওয়ার কারণটা কি? প্রোটিন খাওয়ার কারণ হচ্ছে এনার্জি তৈরি হওয়া। প্রোটিনের মধ্যে এনার্জি করতে গেল, প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেই অ্যামাইনো অ্যাসিড থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি তৈরি হয়। ঠিক আছে? এবার এই যে প্রোটিন নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রোটিনের স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে। টোটাল স্ট্রাকচারের উপর বেস করে আমরা প্রোটিনকে 5 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, সেকেন্ড হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, 3 নম্বর হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, 4 নম্বর হচ্ছে ইমিউনো অ্যামাইনো অ্যাসিড, 5 নম্বর হলো ডিরাইভড অ্যাসিড। ওকে, আবার এই অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আছে মোনো অ্যামাইনো কার্বক্সিলিক অ্যাসিড, মোনো অ্যামাইনো ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আবার ডাইবেসিক মোনো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিডগুলোর নামগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে? গ্লাইসিন, আর্জিনিন, অ্যালিন, সেরিন, থ্রিওনিন, সিস্টিন, মিথিওনিন। ঠিক আছে? এগুলো হচ্ছে সব অ্যামাইনো অ্যাসিড, যেগুলো কিনা মোনো অ্যামাইনো মোনো কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, সবই এগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড। সেকেন্ড যে অ্যামাইনো অ্যাসিড, সেটাকে বলে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক মানে হচ্ছে এরকম রিং স্ট্রাকচার থাকে।
অ্যারোমেটিক মানে হচ্ছে এরকম ধরনের রিং স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় রিং স্ট্রাকচার। দেখতেই পাচ্ছ একটা রিং স্ট্রাকচার রয়েছে। এই রিং স্ট্রাকচারটা থাকার জন্য এগুলোকে বলা হয় অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেল? যেমন হচ্ছে উদাহরণ, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল করে রাখতে হয়, টাইরোসিন এবং ফিনাইল অ্যালানিন, এগুলোকে বলা হয় অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। থার্ড ওয়ান ইজ হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। হেটেরোসাইক্লিক এর মধ্যে পড়ছে হিস্টিডিন এবং ট্রিপ্টোফ্যান। এবার এই যে অ্যামাইনো অ্যাসিডের পিকচারগুলো দেখতে পাচ্ছ, ভালো করে একটু দেখো, দেখলে বুঝতে পারবে যেগুলো রেড বক্সের মধ্যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডের গ্রুপ। এবং তারপর থেকে যা যা খুশি থাকতে পারে। তাহলে বেসিক যে স্ট্রাকচার, তাহলে অ্যামাইনো অ্যাসিডের যদি আমি বলি যে একটা অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার কি হবে, কি কি লিখবো আমরা? খুব সিম্পল করে লিখছি আমি, একদম এটা সিম্পল করে আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। ঠিক আছে ব্যাপার, এটা হচ্ছে জেনারেল একটা জেনারেল ফর্মুলা। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকবেই। তবে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিন্তু এই জিনিসটা কমন। ঠিক আছে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দেখো এই পোর্শনটা কিন্তু কমন হিসেবে রয়েছে। ঠিক আছে, তাহলে এই গ্রুপটা হচ্ছে কমন একটা এক্সাম্পল অফ অ্যামাইনো অ্যাসিড। তারপরের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ইমিউনো অ্যামাইনো অ্যাসিড। ইমিউনোটা কি? ইমিউনো অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে, দেখো আমি বললাম যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলাম প্রথমে, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইনো গ্রুপ থাকে এবং সেই অ্যামাইনো গ্রুপটা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। NH2 গ্রুপ, যেটা অ্যামাইনো গ্রুপ, এটাকে বলা হয় অ্যামাইনো গ্রুপ। এই গ্রুপটা দিস ইজ কল্ড অ্যামাইনো গ্রুপ। তাহলে প্রত্যেকটার মধ্যে রয়েছে অ্যামাইনো গ্রুপ। প্রতিটার মধ্যে রয়েছে কি কি দেখো, এই যে অ্যামাইনো গ্রুপটা রয়েছে এটাকে বলা হয় প্রাইমারি অ্যামাইনো গ্রুপ। এটাকে বলা হয় প্রাইমারি অ্যামাইনো গ্রুপ। আবার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে যেই অ্যামাইনো অ্যাসিডগুলিতে টিপিক্যাল যে অ্যামাইনো গ্রুপ সেটা হয়তো প্রেজেন্ট নাও থাকতে পারে। সেই ধরনের যে অ্যামাইনো অ্যাসিড তার নাম হচ্ছে প্রোলিন। প্রোলিন হচ্ছে একরকম অ্যামাইনো অ্যাসিড, যেই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ওয়ান টাইপ অফ ইমিউনো অ্যামাইনো অ্যাসিড। এই চারটে এবং কিছু ডিরাইভড অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেমন সিট্রুলিন, সব পড়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই যেটুকু বললাম, অর্থাৎ স্ট্রাকচারের দিক থেকে স্ট্রাকচার কি কি রয়েছে বা কি কি হয় সেটা একটু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা গ্রুপে যেরকম বললাম, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু জেনারেল ফর্মুলা কিন্তু একদম প্রেজেন্ট রয়েছে। এবার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলোকে বলা হয় এসেনশিয়াল বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কোনগুলো কোনগুলো এসেনশিয়াল? এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল মানে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের আমাদের বডি তৈরি করতে পারে না, সেগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর নন এসেনশিয়াল কোনগুলো? যেগুলো আমাদের বডি আমাদের শরীরের মধ্যেই তৈরি করতে পারে।
সেগুলোকে বলা হয় নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর এসেনশিয়াল মানে কি, যেগুলো তৈরি করতে পারে না, অর্থাৎ সেগুলোকে আমাকে এসেনশিয়াল মানে বাইরে থেকে দিতে হবে বা বাইরে থেকে দিতে হবে, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এবার নামগুলো পড়ে রাখতে হবে, কোনগুলো কোনগুলো এসেনশিয়াল বা কোনগুলো কোনগুলো নন এসেনশিয়াল। এবার যদি মনে হয় যে একটা মনে রাখবো আমরা, তাহলে একটা ফর্মুলা রয়েছে, হাউ টু রিমেম্বার দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ট্রাই দিস ভিআইপি মল। ট্রাই মানে টি মানে ট্রিপ্টোফ্যান, দিসের টি মানে থ্রিওনিন, HIS হিস্টামিন হিস্টিডিন, ভি মানে ভ্যালিন, আই মানে আইসোলিউসিন, পি মানে ফিনাইল অ্যালানিন, এম মানে মিথিওনিন, এ মানে হচ্ছে আর্জিনিন, এল মানে লাইসিন এবং লাস্টের এলটা মানে হচ্ছে লিউসিন। এই হচ্ছে জেনারেল একটা ব্যাপার। যদি মনে হয় যে মনে রাখতে প্রবলেম হচ্ছে, তাহলে এই ফর্মুলাটা দেখে তোমরা সারা জীবনই কিন্তু মনে রাখতে পারো যে কোনগুলো কোনগুলো এসেনশিয়াল বা কোনগুলো কোনগুলো নন এসেনশিয়াল। এইবার আরো দুটো অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলোকে বলা হয় সেমি এসেনশিয়াল। এইগুলো মেনলি বাচ্চাদের ক্ষেত্রেই বলা হয় সেমি নন এসেনশিয়াল। আর্জিনিন এবং হিস্টিডিন, আর্জিনিন এবং হিস্টিডিন এগুলোকে বলা হয় সেমি এসেনশিয়াল। মানে এইগুলো যেমন এসেনশিয়ালটা কি দরকার, সেমি এসেনশিয়ালটা না হলেও চলে যাবে, প্রবলেম হতে পারে কিন্তু না হলেও চলে যাবে, কিন্তু এসেনশিয়াল গুলো কিন্তু অবশ্যই দরকার, কারণ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের বডি তৈরি করতে, আমাদের বডি কিন্তু তৈরি করতে পারে না। ফলে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল যে ব্যাপারটা, এটা ভালো করে দেখে রাখতে হবে। নাম নাম মনে থাকলে তখন এইভাবে এই ফর্মুলা ইউজ করে আমরা এগুলো মনে রাখতে পারি। এই অ্যামাইনো অ্যাসিডের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার রয়েছে, এটাকে বলা হয় জুইটার আয়ন। জুইটার আয়নটা কি অ্যাকচুয়ালি সেটা দেখে নাও। জুইটার আয়ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের এমন একটা আয়ন যেখানে কোনো পজিটিভ চার্জ নেই, আবার যেখানে কোনো নেগেটিভ চার্জ নেই, সেইটাকে বলা হয় জুইটার আয়ন। অর্থাৎ এমন একটা অ্যামাইনো অ্যাসিডকে এমন ভাবে আমরা ট্রিটমেন্ট করব যাতে করে কিনা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোনো রকম কোনো চার্জ না আসতে পারে। অর্থাৎ জুইটার আয়ন এমন একটা জিনিস, যেই জিনিসটাতে বা যেই আয়নে কোনো নেগেটিভ বা পজিটিভ চার্জ থাকবে না, তখন তাকে বলা হবে জুইটার আয়ন। ঠিক আছে, নিউট্রাল ফর্ম অফ এনি অ্যামাইনো অ্যাসিড। এবার দুরকম জিনিস আছে, একটাকে বলা হয় অ্যাসিড ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড, আরেকটাকে বলা হয় বেসিক ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিড এবং বেসিক জিনিসটা কি, যদি তুমি কোনো অ্যামাইনো অ্যাসিডকে, ধরো এটা তো একটা জেনারেল ফর্মুলা অ্যামাইনো অ্যাসিডের, যেটা আমি একটু আগে বললাম, ধরো এটা একটা জেনারেল ফর্মুলা আমি দেখাচ্ছি এখানে। এটা হলো একটা জেনারেল ফর্মুলা। ওকে, তুমি এই যে অ্যামাইনো অ্যাসিড, দেখো এখনো কোনো চার্জ নেই, চার্জ আছে কি, তেমন চার্জ নেই। তুমি এই অ্যামাইনো অ্যাসিডকে যদি কোনো অ্যাসিড মিডিয়ামে ফেলে দাও বা যেখানে পিএইচ কম, তুমি যদি এই পুরো অ্যামাইনো অ্যাসিডটাকে এমন একটা জায়গায় ফেলে দাও যেখানে পিএইচ কম, তাহলে তখন কি হবে? পিএইচ কম মানে কি, পিএইচ কম মানে হাইড্রোজেন আয়ন বেশি। পিএইচ কম মানে হচ্ছে এখানে হাইড্রোজেন আয়ন বেশি রয়েছে। ঠিক আছে, তার মানে অ্যাসিডিক। তখন কি হবে? তখন ধরো তুমি এই যে অ্যামাইনো অ্যাসিডটাকে তুমি ধরে নাও কোনো এমন একটা মিডিয়ামে দিয়েছো যেখানে প্রচুর পিরোজেন H+ আয়ন রয়েছে।
বুঝতে পারছো? হাইড্রোজেন আয়ন ধরো রয়েছে পাশে। বুঝতে পারছো? তাহলে এবার কি হবে, এবার দেখো খুব স্বাভাবিকভাবেই NH2 যেটা NH2 আর একটা H কে নিয়ে NH3 হয়ে যাবে এবং সেখানে একটা পজিটিভ চার্জ চলে আসবে। পজিটিভ চার্জ হলো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড। পজিটিভ চার্জ হলে অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিডিক ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড। আবার একই রকম ভাবে উল্টো দিকে যদি দেখি আমি, যদি আমি কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোনো অ্যালকালির মধ্যে রাখি বা যেখানে পিএইচ খুব বেশি সেখানে যদি রাখি, তাহলে আমরা দেখবো সেখানে নেগেটিভ চার্জ ডেভেলপ করবো। যেমন এখানে দেখতেই পাচ্ছ নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে, মানে নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে। তার মানে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বেসিক ফর্ম। বেসিক ফর্ম মানে যেখানে নেগেটিভ চার্জ ডেভেলপ করছে, আর অ্যাসিডিক ফর্ম মানে যেখানে পজিটিভ চার্জ ডেভেলপ করছে। দুটো বোঝা গেল কোনটা পজিটিভ চার্জ এবং কোনটা নেগেটিভ চার্জ। কেন পজিটিভ চার্জ হলো? অত্যধিক H প্লাস আয়নের জন্য সেখানে পজিটিভ চার্জ হলো। আর নেগেটিভ চার্জ কেন হলো? কারণ যদি কোনো অ্যামাইনো অ্যাসিডকে আমরা অ্যালকালাইন সলিউশনে রাখি বা যেখানে পিএইচ খুব বেশি, যদি পিএইচ খুব বেশি হয় তাহলে কি হবে, সেখানে বেসিক ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ নেগেটিভ চার্জ অ্যামাইনো অ্যাসিডে তৈরি হবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে যাচ্ছি। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ রয়েছে, যেই গ্রুপটাকে বলা হয় অ্যামাইনো গ্রুপ। এই অ্যামাইনো গ্রুপ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে। কিন্তু প্রোটিনের তো মেটাবলিজম হয়, আমরা যে প্রোটিনটা খাচ্ছি সেই প্রোটিনের মেটাবলিজম হচ্ছে, এবং এই প্রোটিনের মেটাবলিজম যখন হচ্ছে তখন এই যে অ্যামাইনো গ্রুপ, এই অ্যামাইনো গ্রুপ থেকে কিন্তু অ্যামোনিয়া তৈরি হয়। এখন অ্যামোনিয়া আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক। অ্যামোনিয়া আমাদের বডি টলারেট করতে পারে না, কারণ অ্যামোনিয়া হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। কিন্তু অদ্ভুতভাবে এই প্রোটিনের মধ্যে তো অ্যামোনিয়া রয়েছে, আবার এই অ্যামোনিয়াটা হচ্ছে আমাদের শরীরের জন্য হার্মফুল। মানে কি করা উচিত? ধরো তোমার কাছে কোনো একটা খাবার রয়েছে, ধরো ধরো এই খাবারের এই পার্টটা হচ্ছে ভালো খেতে নয় বা ভালো নয়, তুমি কি করবে? তুমি সেই খাবারের পার্টটাকে বাদ দিয়ে দেবে, তাই তো? তোমার কাছে একটা খুব সুস্বাদু খাবার রয়েছে, ধরো সেই খাবারের একটু পার্ট ভালো নয় কিন্তু বাকিটা খুব সুন্দর, তুমি কি করবে? পুরো খাবারটা ফেলে দেবে না, যেই জায়গাটা নষ্ট আছে বা যেই জায়গাটা ভালো খেতে নয় তুমি সেই পার্টটাকে বাদ দিয়ে দেবে, বাকিটা তুমি খেয়ে নেবে। এখানেও ঠিক সেরকম অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো গ্রুপটা রয়েছে, এই অ্যামাইনো গ্রুপটা হচ্ছে ভেরি ভেরি হার্মফুল। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? দিস অ্যামাইনো গ্রুপ শুড বি রিমুভ, আদারওয়াইজ ইট ইজ টু মাচ হার্মফুল। বরাবর বলি, এখন এই যে অ্যামাইনো গ্রুপ, এই অ্যামাইনো গ্রুপকে রিমুভ করা অত সোজা job to remove the amino group। তাহলে যখন এই অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম হচ্ছে, দেখো আমরা প্রোটিন কি ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো আমরা প্রোটিন খাচ্ছি, খাবারের সঙ্গে প্রোটিন খাচ্ছি, খাবারের মধ্যে যে প্রোটিন রয়েছে আমাদের স্টমাকে কিছু গ্যাস্ট্রিক জুস থাকে, সেই গ্যাস্ট্রিক জুসের মধ্যে এনজাইম থাকে, পেপসিন, রেনিন, এগুলো সব এনজাইম, এবং এই এনজাইমগুলো কি করে? প্রোটিন ডাইজেশনে হেল্প করে। তাহলে আমাদের এই যে এনজাইমগুলোর কাজ হচ্ছে
আমাদের শরীরের এনজাইমগুলোর কাজ হচ্ছে প্রোটিনগুলোকে ভেঙে দিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করা, এবং সেই অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি এনার্জি তৈরি হয়। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এনার্জি তৈরি করার সময় যে যে আমাদের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে কিন্তু অ্যামাইনো গ্রুপ যেটা, সেটাকে remove করতে হবে। পরের ক্লাসে আমরা আরো ভালো করে দেখব যে কিভাবে এই অ্যামাইনো গ্রুপটা রিমুভ হচ্ছে, এবং এই যে প্রসেসটাকে বলা হয় ট্রান্সঅ্যামাইনেশন। বললাম ট্রান্সঅ্যামাইনেশন, এটা একটা জটিল প্রসেস। এই ট্রান্সঅ্যামাইনেশন নিয়ে আমরা নেক্সট দিনের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব। এবার বলো, যেটুকু বললাম, কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা বলতে পারো।